এই প্রাসাদেই রয়েছে বিশাল এক গুপ্ত সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ পৌঁছে গেছে আইমান নদীর ঘাটে। কিন্তু কেন এই সুড়ঙ্গ, কি এমন সত্য লুকিয়ে আছে এখানে? এই যেটি দেখছেন ঘূর্ণায়মান মঞ্চ, যা ছিল সে সময় গোটা এশিয়া মহাদেশের মধ্যে 5টি, তন্মধ্যে অন্যতম একটি এটি। এখানকার জমিদাররা কতটা ভোগবিলাসে মত্ত ছিল তা এসব দেখলে বোঝা যায়। সে সময় এই পৃথিবীতে এয়ার কন্ডিশনারের সৃষ্টি হয়নি। তখনকার সময় আবহাওয়াকে শীতল রাখার জন্য বিশেষ পদ্ধতিতে নির্মিত এই কক্ষ, যা আজও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বাংলার ইতিহাসে জমিদার শব্দটা খুবই পরিচিত, কিন্তু এই জমিদাররা আসলে কারা ছিলেন আর কিভাবেই বা তারা তৈরি হলো? অনেকে মনে করেন জমিদার মানে ধনী বা প্রচুর জমির অধিপতি, কিন্তু এই ইতিহাস ভিন্ন কথা বলে। মুঘল আমলে জমিদাররা মূলত জমির মালিক ছিল না, তারা ছিল এক ধরনের কর আদায়কারী বা ট্যাক্স কালেক্টর। গ্রামের কৃষকদের কাছ থেকে রাজস্ব তুলে তারা সরকারের কাছে জমা দিত। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যায়। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্মানেন্ট সেটেলমেন্ট নামে একটি আইন চালু করেন। এই আইন অনুযায়ী নির্দিষ্ট জমির উপরে স্থায়ী মালিকানা দেয়া হয়। শর্ত ছিল যে তারা নির্দিষ্ট পরিমাণ কর নিয়মিত ব্রিটিশদের হাতে তুলে দিবে। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক জমিদাররা ধীরে ধীরে প্রচুর জমির মালিকে পরিণত হয়। তন্মধ্যে কেউ কেউ বা ক্ষমতা পেয়ে অনেক অত্যাচারী হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানবো তেমনই এক জমিদারদের ইতিহাস, যা বাংলাদেশে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত। এই জমিদার বাড়িটি মুক্তাগাছা উপজেলার সদর এলাকায় শহর থেকে প্রায় 16 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানকার জমিদাররা মূলত এসেছেন আচার্য চৌধুরী বংশ থেকে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। তারা পূর্বে বগুড়া অঞ্চলে বসবাস করতেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, যিনি মুর্শিদাবাদের নবাব দরবারের রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। সে সময় বহু হিন্দু কর্মচারী নবাব মুর্শিদ কলি খানের রাজস্ব দপ্তরে কর্মরত, আর তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। তিনি ছিলেন নবাবের খুব আস্থাভাজন। সেই সুবাদেই তিনি নিয়েছেন আলাপ সিং পরগনার বন্দোবস্ত। উল্লেখ্য করা যেতে পারে এই মুক্তাগাছায় ছিল তখন আলাপ সিংয়েরই একটি অংশ। এই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন 4 পুত্র, যাদের নাম ছিল রাম রাম, হররাম, বিশুরাম এবং শিবরাম। আমি এখন আছি এই জমিদার বাড়ির ঠাকুর ঘরে। লোকমুখে শোনা যায় এখানে নাকি ছিল 2টা সোনার মূর্তি, এবং শুধুমাত্র পুরোহিত, জমিদার এবং জমিদারের স্ত্রী ব্যতীত এখানে কেউ পূজা দিতে পারতো না। এছাড়াও এই জমিদার বাড়ির পাশেও রয়েছে নাকি আরও একটি মন্দির, এবং সেই মন্দিরে সবাই পূজা দিতে পারত। এর সত্যতা কতটুকু আমি জানি না। পলাশীর যুদ্ধের পর বিভিন্ন ঘটনা উপঘটনায় শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তার পুত্রদের নিয়ে এখানে বসবাসের সিদ্ধান্ত নেন। সে সময় এই অঞ্চল ছিল ঘন বন অরণ্যে জলাভূমি, বসবাসের জন্য একদমই অনুপযোগী। তারা এখানকার জঙ্গল কেটে গড়ে তোলেন বসত বাড়ি, নির্মাণ করেন এই বিশাল প্রাসাদ। এক একটি দরজা দেখুন কত উঁচু এবং কত বড়। এটি যে জমিদার বাড়ির দরজা দেখেই বোঝা যায়। অনেক বড় বড় এই দরজাগুলো দেখুন কত উঁচু। এখানে চতুর্দিকে শুধু দরজা, আর এগুলো দেখুন মার্বেল পাথর দিয়ে কিন্তু এগুলো প্লাস্টার করা হয়েছে। পূর্বে এই মুক্তাগাছার নাম ছিল বিনোদ বাড়ি। সেই সময়কার জমিদারকে গাছা নামে এক সোনার প্রদীপ উপহার দিয়েছিলেন মুক্তারাম কর্মকার নামে এক ব্যক্তি। তখনকার অভিভূত সেই জমিদার খুশি হয়ে বিনোদ বাড়ির নাম পাল্টে রাখেন মুক্তাগাছা। বন্ধুরা, এটি যে কিসের ভবন আমি ঠিক জানি না, কিন্তু হয়তোবা এখানে প্রজারা থাকতো বা দাস দাসীরা থাকতো, এমনও হতে পারে। কালের পরিক্রমায় সব ধ্বংস হয়ে গেছে দেখুন। আজও এই ভবনগুলো দেখলে বোঝা যায় এই বাড়ির নির্মাণ শৈলীতে প্রাচ্য ও পাশ্চাত্য ঘরানার এক চমৎকার মিশেল। বন্ধুরা, আমার পেছনে এখন যে স্থাপনাটি দেখছেন, যে ভবনটি দেখছেন, আসলে জমিদার আমলে। সে সময় তো বর্তমান সময়ের মতো এসি বা এয়ার কন্ডিশনারের ব্যবস্থা ছিল না, তাই সে সময় তাদের সেই আমলের বুদ্ধিমত্তা দিয়ে এটি নির্মাণ করেছিলেন, এবং এখানে এসির মতো ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা হাওয়া বইতো এখানে। এই যে দেখুন সেই সময়ের এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই সময়ের স্থাপনা, সেই সময় নির্মাণ করেছিলেন। আজ থেকে প্রায় 300 বছরের অধিক পুরনো এই স্থাপনা।
এটি ছিল রানীর হাওয়াখানা। সেকালে এখনকার মতো কোনো এয়ার কন্ডিশনারের ব্যবস্থা ছিল না, তাই জাপানিজ নির্মাণ কৌশল কাজে লাগিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত ভবন গড়েছিলেন এখানে। বায়ু চলাচলের নির্মাণ কৌশল আর বিশেষ সামগ্রী মেকানিজমের বদৌলতে সর্বাক্ষণিক ঠান্ডা থাকত এই স্থান। রাজবাড়িতে ব্যবহার করা এই যে পিলারগুলো দেখছেন, যা আনা হয়েছিল সুদূর ইংল্যান্ড থেকে। পিলারের সাথে সাথে সেগুন কাঠগুলো আনা হয়েছিল বার্মা থেকে। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই জমিদার বাড়িটি প্রাচীন স্থাপনার একটি নিদর্শন। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পের ফলেও আজও টিকে আছে বহল তবিয়তে এই ভবনগুলো। এটির মোট অংশ ছিল 16টি, আর 16 জন জমিদাররা মিলে এই অঞ্চল শাসন করতেন। বঙ্গের সব জমিদাররা ছিলেন সংস্কৃতিমনা, ঠিক তেমনি ভাবে এই জমিদার বাড়িটিও শিল্প সাহিত্য সমুদার করতেন। লাল ইটের এই স্থাপনা আজও যেন ইতিহাসকে বুকে ধারণ করে টিকে আছে। এখনও জানান দেয় সে সময় জমিদাররা কতটা আভিজাত্য জীবনযাপন পালন করেছে, কি শৌখিন এবং বিলাসিতভাবে তারা জীবনযাপন করেছে। উদয় কুমার, কাননবালা, নানু সাহিয়া, সারুদি আহমদ খান, রাজপুরাতন বিখ্যাত নৃত্যশিল্পী মোহন প্রসাদ প্রমুখ বহু বিনিদ্র কাটিয়েছেন এখানে শিল্পোদ্যানে। কবি কায়কোবাদ, যিনি মুক্তাগাছা পোস্ট অফিসের চাকরি করাকালীন সময়ে অসংখ্য কবিতা রচনা করেছেন এখানে। সংস্কৃতি কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতায় জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরী ছিলেন সবার থেকে এগিয়ে। তার কারণে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, হাফিজ আলী খাঁ, দবির খাঁর মতো সাংস্কৃতিক ব্যক্তিদের পা পড়েছেন এই রাজবাড়িতে। শুধু তাই নয়, সংস্কৃতি এবং প্রযুক্তি দুটোর প্রতি টান ছিল এই জমিদারদের। আর তাই তো এখানে প্রেস প্রযুক্তির রিভলভ স্টেজ বানিয়ে এখানেই গড়েছিলেন থিয়েটার। পেছনে এখন যে মঞ্চটি দেখছেন, এখানে কিন্তু নৃত্য করা হতো। এখানে নৃত্যশিল্পীরা এসে নাচ করতো বাইরে থেকে এসে। আর এই যেটা দেখছেন, এটা কিন্তু এইভাবে পাকালে এটা আস্তে আস্তে ঘুরতো। পুরো এশিয়া মহাদেশের মধ্যে এরকম 5টি ছিল, তার মধ্যে এটি একটি। আমি সেই সময়ের কথা বলছি, যে দেখুন কত বড়, এবং এখান থেকেই নাচতো, নৃত্য করতো, আর জমিদাররা পাশে বসে নাচ দেখতো। বাইরে থেকে নৃত্যশিল্পীদের আনা হতো এখানে, নাচ গান সবই হতো এখানে। আমার পাশে এখন যে আলমারিটা দেখছেন, এটি কিন্তু লোহার এবং কতটা মজবুত আর অনেক ভারী এটি। এটির বয়স 300 বছর। এই যে এখানে লিখে রেখেছে দেখুন, 300 বছর। দেখুন 300 বছর এটার বয়স। হয়তো জমিদারেরা এখানে তাদের নথিপত্র রাখতো, হয়তো তাদের জমি জায়গার সব হিসাব কিতাব এটাতেই রাখতো। দেখুন, এই জমিদার বাড়িতে মোট 2টি মন্দির ছিল। লোকমুখে শোনা যায় যার একটিতে জমিদার বাড়িতে থাকা সাধারণ মানুষরা পূজা দিত, আর এখন যেটি দেখছেন এখানে জমিদাররা পূজা দিতেন। লোকমুখে জানা যায় এখানে নাকি ছিল সোনার মূর্তি। এই ভবনটির কিন্তু কিছু নেই বন্ধুরা, দেখুন আমার মাথার পাশে কিন্তু ঝুলছে। দেখুন উপর থেকে রড কিন্তু কিছুটা সামান্য বেঁধে আছে এবং এটি ঝুলছে, অর্থাৎ এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখুন এখানে কিন্তু সবগুলো ঝুলছে। পূর্বেও আমরা অনেক জমিদার বাড়ি ঘুরে দেখেছি এবং ইতিহাস থেকে জেনেছি যে প্রত্যেকটি রাজা, বাদশাহ, জমিদার সবার বাড়িতে কোথাও না কোথাও কোনো না কোনো একটা গুপ্ত সুড়ঙ্গ থাকতো। তেমনিভাবে এই জমিদার বাড়িতে রয়েছে একটি গুপ্ত সুড়ঙ্গ। এই যে আমার পেছনে দেখুন, এটি ছিল সেই সময় গুপ্ত সুড়ঙ্গ, যা ভূমিকম্পর ফলে এই সুড়ঙ্গ পথটি ধ্বংস হয়ে যায়। তবে এখনও এখানে তার নিদর্শন, তার চিহ্ন কিন্তু এখনও রয়েছে। প্রত্যেক জমিদাররা সে সময় গুপ্ত সুড়ঙ্গ রাখতো, যাতে কোনো সময় যদি যুদ্ধ কিংবা কোনো প্রকার সমস্যার সৃষ্টি হতো, তখন কিন্তু তারা এই সুড়ঙ্গ পথ দিয়ে নদীপথে পালিয়ে যেত। জমিদারি বিলুপ্তর পর সবাই ভারতে পালিয়ে গেলেও তাদের বংশের নবমতম বংশধররা এখনো বসবাস করছেন এখানে। এই জমিদার বাড়ির অধিকাংশ আজ দখলে। এর এক অংশ আনসার ক্যাম্পে স্থাপিত হয়েছে এবং জমিদার বাড়ির ভবনের অন্য অংশ জুড়ে শহীদ স্মৃতি সরকারি কলেজে রূপান্তরিত হয়েছে, যা আজ মুক্তাগাছা জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি এখন আছি এই জমিদার বাড়ির আরেকটি ভবনে, যেটাকে কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তার ছাদে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এতক্ষণ আপনাদের যেটা দেখিয়েছি, ওই যে ওই ভবনটি, ওটি আপনাদের দেখিয়েছি, এবং ওটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে আমাদের মতো যারা ইতিহাসপ্রেমী তাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছে। আর এটি বর্তমান কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই দেখুন বর্তমানে একটি কলেজ, এবং এই কলেজটি এখন বেশ ভালো প্রতিষ্ঠিত হয়েছে। আর ছাদের এখানে দেখুন, এখানে একটি সিংহ মূর্তি রয়েছে ছোট, এবং এখানে একটি ছোট সিংহ মূর্তি রয়েছে। দেখুন জমিদার আমলে এইসব মূর্তিগুলো নির্মাণ করা হয়েছিল, সিংহ মূর্তি। সময়ের স্রোতধারায় এক সময় এই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 পুত্র রাম রাম, হরে রাম, বিশুরাম এবং শিবরাম, তার বংশধরেরা ধীরে ধীরে পর্যায়ক্রমে এই জমিদারি কার্য পরিচালনা করে যান। এক সময় শ্রীকৃষ্ণ 4 ছেলের 16 বংশধর মুক্তাগাছা সদর থেকে জমিদারি পরিচালনা করতেন বলে এই জমিদারিকে 16 হিস্সা জমিদার নামেও পরিচিত ছিল। এই 16 জনের ছিল পৃথক পৃথক বাড়ি, পূজা মণ্ডপ, বাগান বাড়ি, বিশাল পুকুর ও নাট মন্দির। একসময় এসব জমিদারদের প্রচেষ্টায় শুরু হয় নানা উন্নয়ন কর্মকাণ্ড। ময়মনসিংহ অঞ্চলের তথা সমগ্র পূর্ব বাংলায় সবচেয়ে প্রজাবান্ধব জমিদার হিসেবে পরিচিত লাভ করে এই আচার্য চৌধুরী বংশ। 1947 সালে ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয় ভারতবর্ষ, কিন্তু যাওয়ার আগে তারা ভেঙে টুকরো টুকরো করে যায় এই বিশাল দেশকে। আর কোটি কোটি মানুষের জীবনে নেমে আসে অনিশ্চয়তা আর বিপর্যয়। ছেড়ে যেতে হয় 7 পুরুষের বসত বাড়ি, জমি, জায়গা আর শৈশবের হেঁটে যাওয়া সেই চেনা অচেনা পথপ্রান্তর। জমিদারি প্রথা বিলুপ্তর সাথে সাথে তারাও ছড়িয়ে ছিটিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তরে নিরাপদ আশ্রয়ের খোঁজে। 1947 সালের পর মুক্তাগাছা জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 16 জন বংশধরেরা প্রায় সবাই চলে যান ভারতে। কিন্তু তারা কোথায় যান, কি করেন, তার কোনো খোঁজ আমরা আজও জানি না।